আমি দেখেছি চোপড়াতে একবার রাজু বিস্তাকে জিজ্ঞেস করার জন্য উনি মাথা গরম করে ফেললেন। আরে জিজ্ঞেস করবে না, ভোট দিয়েছে তুমি ভোট নিয়ে দিল্লিতে বসে আছো, সুযোগ সুবিধা নিচ্ছ, আর সাধারণ লোক মাটির লোকটা জিজ্ঞেস করলে তোমার মাথা গরম হয়ে যাবে? তা তো হতে পারে না। এমপি বলছে আমি গুন্ডা, আর টিএমসি বলছে আমি কেজিএফ নিয়ে ঘুরি। এই যে ডিফারেন্স দুটো দলে, কোনো এপিট আর ওপিট, এই দুটোকে আলাদা করে কাউকে যদি ভাবতে হয় তাহলে কংগ্রেসকেই ভাবতে হবে। তবে শঙ্করও যে বাহানা বানাচ্ছে বা এরাও যে অ্যালিগেশন লাগাচ্ছে, দুটোর একটাকেও আমার কাছে অ্যাকসেপ্টেড না, কারণ আলটিমেটলি লস করেছে শিলিগুড়ির সাধারণ মানুষ। আমরা যদি বলি কংগ্রেসের মুখ সেইভাবে সাংগঠনিকভাবেও সেইভাবে চোখে পড়ে না, বা তারা হয়তো প্রচারের আলোতে সেইভাবে নেই, তো সেই জায়গায় সাধারণ মানুষ কি একবারও ভাবছেন যে কংগ্রেসের মুখ তো নেই, তারা কাকে দেবেন ভোট? এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। আমি খবর সময়কে ফলো করি এবং দেখতে হয় আমাকে। আজকে সোশ্যাল মিডিয়ায় খবরটা না দেখলে কোথার থেকে পাবো? মাটিগাড়া নকশালবাড়ির যিনি সবথেকে পুরনো কংগ্রেসের ছিলেন এবং যিনি সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে তিনি কংগ্রেসে ছিলেন, তিনি দলটা বদলে ফেললেন এবং এই নিয়ে অনেক রাজনৈতিক চর্চা, যদিও এটা এখন হয়তো স্তীমিত হয়ে গিয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে টিকিটও পেয়েছেন, কিন্তু তোমার মধ্যে সেই রকম ভাবনা কখনো দেখা যায়নি যে তুমি দলটা বদল করছো, যখনও কংগ্রেসের সময়টা যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে? তো তুমি কি বলবে এই বিষয়টা নিয়ে, তোমার দল বদল না করা বা তার দল বদল? তো আমাদের ওয়ার্ডে কিন্তু আমরা কাজ করেছি, তো কাজ করতে চাইলে কাজ করতে গিয়ে বাধা দেয়, এটা আমি মানি না। আর শঙ্করের কাছে বা বিজেপির কাছে যদি এটা ব্যাপার হয়ে থাকতো তাহলে ও তখন বলেনি কেন? আমরা এবার বেশ কিছু সিট পাবো এবং আশা করছি এটাই আমাদের শুরু হবে। There will only be one insignia. রাজনৈতিক চর্চা এই মুহূর্তে শহর জুড়ে শুধু নয়, আমাদের রাজ্য জুড়েই একেবারে তুঙ্গে রয়েছে। কারণ এক একজন প্রার্থী বা যারা হেভিওয়েট রয়েছেন তারাও এক এক রকমের মন্তব্য বা পাল্টা মন্তব্যে পুরোপুরি রাজনৈতিক আবহকেই যেন একদম উত্তপ্ত করে তুলেছেন। কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। এবারে বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, এটাই এখন সকলের মনের মধ্যে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হেভিওয়েটের মধ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন বঙ্গে এবং আজ হলদিয়াতে তিনি সভাও করছেন। সেখান থেকে একের পর এক তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। সব মিলিয়ে শুধু বাম বা ডান যেই দলই হোক না কেন, সকলেই এই মুহূর্তে একেবারে রাজনৈতিক ময়দানে উঠে পড়ে লেগেছে। তো আমরাও চায়ের সঙ্গে একটু চর্চা করতে আজ হাজির হয়েছি এমন একজন মানুষের কাছে, যিনিও অনেক দিন থেকে, আজকের থেকে নয়, অনেক দিন থেকে ওতপ্রোতভাবে রাজনৈতিকভাবে জড়িয়ে রয়েছেন, যদিও তার দল কংগ্রেস, এবং একদিনের জন্য তিনি কংগ্রেস ছেড়ে কোথাও বের হননি এবং আজীবন তিনি কিন্তু কংগ্রেসেই রয়েছেন। যদি বলা যায় আমাদের শহর অর্থাৎ শিলিগুড়ি শহর বা মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের যিনি কংগ্রেসের এক সময়ের দুধের নেতা ছিলেন বা প্রবীণ নেতা শঙ্কর মালাকার, তিনিও কিন্তু দল বদল করে ফেলেছেন। কিন্তু দল বদল তিনি করেনি, অর্থাৎ আজ যার কাছে যাব। তো আজ আমরা চায়ের সঙ্গে একটু চর্চা করতে করতে এই নানান প্রশ্ন নিয়ে, নানান রাজনৈতিক বিষয় নিয়ে আমরা হাজির হব তার কাছে। চলুন আগে কে সেটা আপনাদেরকে আমরা পরে জানাচ্ছি। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। চায়ের চর্চার সঙ্গে অনেক কথা উঠে আসে, কারণ গরম ধোঁয়ায় যখন আমাদের মুখও একেবারে সংস্পর্শে আসে, তখন গরম গরম অনেক কথা আসে। আর এই মুহূর্তে গরম কথা উঠে আসবেই, কারণ এই মুহূর্তে আমরা একেবারে রাজনৈতিক আবহের মধ্যে রয়েছি। আর এই আবহ আগামীতে কোথায় নিয়ে যাচ্ছে এমন নানান বিষয়ও কিন্তু জড়িয়ে রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি সুজয় দার সঙ্গে। আমি সুজয় দার সঙ্গে এ কারণে বলছি যে কংগ্রেসের কথা আমি আগেই বলেছি এবং তিনি কিন্তু দল ছাড়েননি। আর আজকে আমি চায়ের সঙ্গে চর্চা করতে করতে বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো তার কাছে তুলে ধরব এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তিনি রয়েছেন।
তার পাশাপাশি আমাদের শহরের একটি বড় দায়িত্বে তিনি রয়েছেন, তিনি কাউন্সিলর রয়েছেন এবং ওতপ্রোতভাবে আমাদের শিলিগুড়ি পুর নিগমের সঙ্গে আজকের থেকে নয় বহু বছর থেকে তিনি জড়িয়ে রয়েছেন। তো যদি বলা যায় যে মোটের ওপর শুরু থেকে শেষ অনেকটা সময় যেহেতু তিনি অতিবাহিত করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার অনেক ভাবনা রয়েছে এবং এই রাজনৈতিক আবহে তার ভাবনাটা কোন দিকে যাচ্ছে সেটাই কিন্তু আজ আমরা চায়ের সঙ্গে চর্চা করতে করতে জানবো। তো সুজয়দা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো প্রথমে এটা বলি, দাদা তুমি কেমন আছো? আগে ভালো আছে, চলছে। এই মুহূর্তে যেরকম থাকা হয়, ভোটের সময় একটা লোক যে আমরা সোশ্যাল ওয়ার্কার বলি নিজেদেরকে, চেষ্টা করি সেইভাবে সবার সাথে মিলে থাকার চেষ্টা করছি। তো একটা বড় প্রশ্ন সবার আগে এটাই রাখবো যে আমরা দেখেছি মাটিগাড়া নকশালবাড়ির যিনি সবথেকে পুরনো কংগ্রেসের ছিলেন এবং যিনি সেই ইন্দিরা গান্ধীর আমল থেকে তিনি কংগ্রেসে ছিলেন, তিনি দলটা বদলে ফেললেন এবং এই নিয়ে অনেক রাজনৈতিক চর্চা, যদিও এটা এখন হয়তো স্তিমিত হয়ে গিয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস থেকে টিকিটও পেয়েছেন, কিন্তু তোমার মধ্যে সেই রকম ভাবনা কখনো দেখা যায়নি যে তুমি দলটা বদল করছো যখনও কংগ্রেসের সময়টা যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে? তো তুমি কি বলবে এই বিষয়টা নিয়ে, তোমার দল বদল না করা বা তার দল বদল? না, যে দল বদল করেছে তাকে নিয়ে বলার কোনো মানসিকতা আমার নেই। আমরা করিনি কেন, আমাদের মনে হয়েছে দল বদল করে যারা, তারা কোনো না কোনো স্বার্থে গিয়ে করে। আর রাজনীতি তার স্বার্থ বলে আমরা মনেই করি না। আমরা মনে করি নিঃস্বার্থ জনসেবা করাটাই হচ্ছে রাজনীতি। যদিও এখন অনেক রকম কথা হয়, অনেক রকম পলিটিক্যাল অনেক কিছু বদলে গিয়েছে, একটা পয়সা কড়ি হাবি জাবি নিয়ে কথাবার্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব মানেই সে পয়সতোলাবাজ হবে, অমুক হবে তমুক, এরকম কিছু হয় বলে, কিন্তু ওরকম আমরা মানতে রাজি না। এবং আমরা যারা করেছি, যেখান থেকে শুরু করেছি, এটাই ভেবে নিয়ে করেছি যে লোকের পাশে থাকার জন্য যে রাজনীতি করা, তার জন্য আমার দল বদল করতে হবে না। একটা বিষয় এবার দেখা যাচ্ছে, গতকালই কংগ্রেসের পক্ষ থেকে একটি ইস্তাহার প্রকাশ করা হয়ে গিয়েছে এবং খার্গেজি তিনি এই ইস্তাহার প্রকাশও করেছেন এবং সেখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নোট করা যাচ্ছে যে বাংলায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, ঠিক তেমন দুর্গা সম্মান বলে একটি প্রকল্প কংগ্রেসের পক্ষ থেকেও ইস্তাহারে কিন্তু মানে তারা এটা দেওয়ার কথা ভাবছেন। তো কোথাও না কোথাও মানে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে দুর্গা সম্মান, তো কংগ্রেসও কি সেই পথেই এগোচ্ছে? না, এটা না, একটা পথের সঙ্গে এটা একটা প্রচার আছে। লক্ষ্মীর ভাণ্ডারটা নিঃসন্দেহে পপুলার প্রজেক্ট হয়েছে এবং পাচ্ছে, এরাও বসে আছে, এরাও পেয়েছে সবাই, ঠিক আছে। কিন্তু ঘটনাটা তা নয়। রাহুল গান্ধী কিন্তু 19-এর ইলেকশনের আগেই বলেছিল যে আমরা জিতে এলে 7,500 টাকা করে প্রতিটা হাউস হোল্ডকে দেওয়া হবে, ঠিক আছে। কারণ ইকোনমিক্সই বলে নাকি যে টাকা বাজারে আসলে তারপরেই সেই টাকা রিটার্ন হয় এবং তার থেকেই ট্যাক্স ওঠে, তার থেকেই গভর্নমেন্টের আয় বাড়ে এবং রোলিংও হয়। আমি অত কিছু বলতে যাচ্ছি না, মানে অতটা আমার জ্ঞানও নেই, বলার মতনও না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা এরকম ভাবার কোনো কারণ নেই। লক্ষ্মী ভাণ্ডারই জীবনের প্রথমবার এবং শেষবারের প্রকল্প। এই প্রকল্প অনেক দিন ধরেই চলছে। আমি আজ থেকে 18 বছর 19 বছর আগে কাউন্সিলর হয়েছি, তখনও আমরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিতাম, সেই কংগ্রেসের আমল থেকে চলে আসছিল, ঠিক আছে। আমরা বলতাম এই জন্ম থেকে মৃত্যু, যেটা আজকে সিএম বলেন সেটা আমরাই বলতাম যে জন্ম থেকে মৃত্যু অবধি আমরা দিয়ে থাকি সব কিছু। কংগ্রেসের সব প্রকল্প আছে, মিড ডে মিল থেকে শুরু করে কার প্রকল্প, কী বলে সেলফ হেল্প গ্রুপ দিয়ে যে আমরা আশা কর্মীদের নিয়োগ করেছিলাম, সেটা কার প্রকল্প, সব কংগ্রেস সময় তৈরি করা প্রকল্প। নতুন প্রকল্প খালি মুখে হয়েছে, কিছু না। এবার এক একজন এক একটা ফর্মে এনেছে, সেটা লক্ষ্মী ভাণ্ডার একটা ওয়েস্ট বেঙ্গলে পপুলার হয়েছে এবং সাকসেসফুল হয়েছে বলা হচ্ছে। তো ন্যাচারালি ওটা কোনো আপত্তির কিছু না। জনসাধারণ টাকা পেলে কংগ্রেস আপত্তি করবে না, কারণ এই প্রকল্পটা সব সময়ের জন্যই কংগ্রেসের সময় থেকে শুরু হয়েছিল। সব প্রকল্পই, মানে লক্ষ্মী ভাণ্ডার স্পেসিফিক বলছি না, এই জনগণের হাতে টাকা পৌঁছানো যতখানি সম্ভব সেটা ওই সময় থেকে জনহিতকর কাজে সরকারি টাকা লাগাবে, সেই জন্যই সরকার আছে। স্টেটটাই আমাদের ওয়েলফেয়ার স্টেট, আমাদের দেশটাই ওয়েলফেয়ার দেশ। তো ন্যাচারালি আমরা সাধারণ জনগণের জন্য করব, এটাতে বড় করে কিছু বলার নেই। এবার যদি দেখা যায় যে কংগ্রেস একক লড়াইয়ের সিদ্ধান্তে তারা রয়েছে, গতবারও আমরা নির্বাচনগুলোতে দেখেছি যে বামেদের সঙ্গে একটা জোট ছিল, তো তাদের এই একক লড়াইয়ে কিছু সমস্যা বা তারা কি মনে করছে যে একক লড়াইয়ে কংগ্রেস আবার সেই জায়গার যে পুনরুত্থান সেটা তাদের পক্ষে সম্ভব? দেখুন, কংগ্রেস ছাড়া যে কিছু হয় না এটা সাধারণ মানুষ বুঝতে শুরু করে দিয়েছে।
আস্তে আস্তে 2014 সময়কার যে ভূমিকা ছিল এবং যখন নতুন সরকার হলো কংগ্রেসকে বাদ দিয়ে, তখন যে লোকের আনন্দটা, যে উল্লাসটা ছিল, আজ কি সেটা রয়েছে? আজ আর নেই। আজকে লোকে বুঝে গেছে কতখানি বোকা হয়েছি। তো কংগ্রেস ছাড়া চলবে না। ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসটা ভেঙে গিয়ে আমাদের যে ক্ষতি হয়েছিল, যেটা এখন তৃণমূল কংগ্রেস হয়ে জন্ম নিয়েছিল, সেখানে আমরা একটা ধাক্কা তো খেয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। তাই হয়তো আমাদেরকে 20 বছর পরে আজকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হচ্ছে। এবং আমরা এই ব্যাপারটায় এত সুন্দর রেসপন্স হবে, হয়তো যখন আমরা ভাবছিলাম, যখন আমরা পিসিসি অফিসে বসে কথা হয়েছিল বা মিটিংয়ে যখন ডিসকাস হয়েছে যে আমরা বলছি একলা চলো, এটাই ভালো হবে, তো সেখান থেকে এই জায়গায় আসবে 12,000 অ্যাপ্লিকেশন পড়বে 294টা সিটের জন্যে, এটা তখন ভাবা যায়নি। তো ন্যাচারালি কংগ্রেস যে এগিয়ে আসছে এটা বলাই যেতে পারে। এবং শূন্যাবস্থায় থাকবে না, শূন্য যে অবস্থায় এখনও ছিল সেটা আর থাকবে না। আস্তে আস্তে আমরা নিজেদের জায়গা ভালো করে তৈরি করে নিয়েছি। আমরা এবার বেশ কিছু সিট পাবো এবং আশা করছি এটাই আমাদের শুরু হবে আবার গভর্নমেন্ট ফর্মেশনের দিকে। তাহলে মানে কোথাও না কোথাও কি এটা বলা যেতে পারে যে কেন্দ্রের জন্য, যদিও বলা যায় মানে কংগ্রেস একটা কেন্দ্রীয় দল, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সঙ্গে প্রতিপক্ষ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও মানে এগোতে পারবে, এমনটা কি বিশ্বাস রয়েছে? কেন্দ্রে তো একটাই দল রয়েছে এখনো অবধি। কেন্দ্রে যা যা আমরা দেখি যে যারা ভোট পেয়েছে, যদি ওনারা 20 কোটি ভোট পেয়ে থাকে, তাহলে আমরা 12 কোটি পেয়েছি। তারপরের থার্ড যে সে 3 কোটি 4 কোটিতে থাকে, ঠিক আছে? তো এখনও দলের ওই আশপাশে কেউ আসে না। একটা দুটো নেতা চিৎকার করে মাঝে মাঝে, কংগ্রেস চাই না, কংগ্রেসকে বাদ দিয়ে করতে হবে। আরে ভাই, 12 কোটি 14 কোটি ভোটই আমার কাছে, তুমি 3 কোটি নিয়ে এত চেঁচালে লাভ আছে কোনো? তো ওসব হয় না। কংগ্রেস আসবেই, কংগ্রেস লড়ছে, রাহুল গান্ধী লড়ছে। রাহুল গান্ধী চোখে চোখ রেখে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে এই জিনিসগুলোর বিভাজনের রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা মহব্বতকে দোকান খুলতে চাই, ভারতবর্ষের যে ফেব্রিক ছিল সেটাকে রাখতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে। সেই অনুযায়ী দেশ 54 থেকে আমরা 99তে হয়েছি এমপিতে। তো আমরা আবার ফিরবো এবং সেটা 2029-এই হয়তো ফিরে আসবো আমরা। যেটা এক্ষুনি বললে তুমি, তোমার কথা রেস ধরেই বলি যে ভেদাভেদ আমরা চাই না, তো ভেদাভেদ চাই না এই যে বিষয়টা রয়েছে, এই কথাটাতে অনড় রয়েছে বামেরাও, এই কথাটাতে অনড় রয়েছে, যদি বলা যায় আপনি দিয়ে দিতে পারেন, এই কথাটাতে অনড় রয়েছেন যে তৃণমূল কংগ্রেসও বলছে যে আমরা সংবিধান মেনে চলছি এবং আমরাও ভেদাভেদ চাই না। কিন্তু এই যে দলগুলো একে অপরের জন্যে বলছে যে আমরা ভেদাভেদ চাই না, কিন্তু সত্যি কি তারা এই সংবিধান মেনে এই ভেদাভেদের এই বিষয়টাকে সেইভাবে দেখছে? না, আমরা তো কংগ্রেসকে এটা নিয়ে প্রুভ করতে হবে না। কংগ্রেস বলে দিয়েছে এই ব্যাপারটা, প্রিয়াম্বল থেকে শুরু করে সংবিধানের রচয়িতারা যারা ছিলেন তারা বলে দিয়েছে কংগ্রেস এইভাবেই চলবে, দেশ এইভাবে চলবে, আমরা ওখান থেকে চলি। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ভয়েস। যা বলছে আর যা করছে দুটো কি মিলছে? দুটো যদি না মিলে থাকে তাহলে ধরে নিতে হবে এরাও ভেদের রাজনীতি করছে, বিবাদের রাজনীতি করছে। কংগ্রেস করছে, তৃণমূল করছে একরকমভাবে, বিজেপি করছে আর এক রকমভাবে, এবং সেটাই হাইলাইটেড হচ্ছে। আনফর্চুনেটলি মিডিয়াও সেটা নিয়েই কথা বলছে, আমরাও সেখানে পিছিয়ে যাচ্ছি। ওরা দুজনই যেন একমাত্র কেউ এই দলের কেউ ও দলের করে টিকে আছে। এই অ্যাকশানটা দেখতে হবে এবং মানুষ এবার এই অ্যাকশানটা বুঝে গেছে যে কে কেন কাকে কি বললে কোন কথাটার মানে কি, বিটুইন দ্য লাইন্স পড়তে বুঝে গেছে এখন মানুষ। আগে খুব হাসছিল, যার জন্যে আজকের পরে এখনকার পরে এই আমাদের যে উঠে আসা, সাহস করে বলা 294টাতেই প্রার্থী দেব, তার কারণটাই এটা যে আমরাও সেন্স করেছি মানুষের কাছে এখন একটা বিকল্প দিতেই হবে, কারণ মানুষ ফেড আপ। এই হিন্দু মুসলিমের রাজনীতি দেখতে দেখতে মানুষ ফেড আপ। কেউ বলবে আমরা এত করতে পারি, কেউ বলবে আমরা ওটা করতে পারি, আমরা এত পার্সেন্ট, কেউ বলবে আমরা অত পার্সেন্ট। এই চক্করে আমরা নাই। গেল লেফটের কথা, লেফট নিঃসন্দেহে সেকুলার, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন ছিল না, কিন্তু লেফট আবার হুমায়ুন কবিরের সাথে মিটিং করছে, তো অ্যাকশনটা কী বোঝাচ্ছে? তো
তো ন্যাচারালি এটা নিয়ে মোহাম্মদ সেলিম যখন ইয়ের সাথে মিটিং করতে যাচ্ছে হুমায়ুন কবিরের সাথে, তখন মনে হচ্ছে ওনারও একটা কিছু। যদিও হুমায়ুন কবিরের সঙ্গে এই মিটিং নিয়ে মোহাম্মদ সেলিম বলেছেন ওটা একটা এমনি মানে একজন মানুষের সাথে একজন মানুষ দেখা করতেই পারেন, মানে এটা ওনার বক্তব্য যদি বলা যায়। না, আমি বলবো আমার সাথে সৌমির বোধহয় বছর খানেক পরে দেখা হচ্ছে, কিন্তু আমরা জানি কে কোথায় আছি, কেমন করে আছি, কারণ আমরা একটা ফিল্ডে ছিলাম, একটা সময় ছিলাম, দেখেছি। তো উনি রাজনীতি করছেন এত বছর ধরে, হুমায়ুন কবির রাজনীতি করছে এত বছর ধরে, চিনতে তাকে কেন হোটেলে গিয়ে বসতে হলো, এটা নিয়ে একটা কনফিউশন থাকতে পারে। আবার ওই অ্যাকশন কি বলেছি আর কি করছি, এই দুটোর মধ্যে তফাৎটা এখন থেকে বুঝতে শুরু করতে হবে। যে ওনার অ্যাকশনটা ছিল আমি হুমায়ুনের সাথে কথা বলতে যাচ্ছি, আর বলছে না হুমায়ুনের সাথে দেখা করতে যাচ্ছি, দুটো এক না তো, দেখতেও অতক্ষণ সময় লাগে না কাউকে। তো এটা বুঝতে হবে যে এই ঘটনাটা এখন পশ্চিমবঙ্গে কোনো না কোনো লেভেলে সবাই করতে চাচ্ছে, আমরা সেই ব্যাপার থেকে দূরে। আমরা কেন, পুরো ভারতবর্ষে কংগ্রেস সব সময়ের জন্য বলে এসছে যে বিভেদ চাই না। ভারত জোড়ো যাত্রায় 4300 কিলোমিটার এমনি এমনি রাহুল গান্ধী হাঁটেনি, খালি কংগ্রেসকে এই দলটাকে সবার কাছে এস্টাবলিশ করার জন্য যে অপপ্রচারে কান দিও না, আমরা কি করেছি সেটা দেখানোর জন্য এসেছে। আজকে তার ফল পেয়েছি আমরা। তো কাজে আমাদের বলে দিতে হচ্ছে যে মিডিয়ার প্রচার, সোশ্যাল মিডিয়ার প্রচার, হ্যাঁ হয়তো আমরা একটু পুরনো দল বলে আমরা এগুলোকে দিতে পরে চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে এখনও সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করি না, ঠিক আছে। আমার মনে হয় লোকের কাছে যাওয়াটা অনেক বেশি জরুরি, নাকি লোকটা আমার ফটো দেখবে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আবার ঠিক এই জায়গাটাই আমি কেটে বলবো যে চা কিন্তু এসে গেছে, সবাই নিতে পারে। আমি এটা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া তুমি ইউজ করো না, তুমি যেটা বলছো, কিন্তু যদি বলা যায় যে এখন এআই হোক বা যেভাবেই হোক সোশ্যাল মিডিয়াকে বেশি করে ব্যবহার করা হচ্ছে এই রাজনৈতিক প্রচারের জন্যে। যে কোনো ভিডিও, যে কোনো কিছু, লোকে পুরনো ভিডিওকে নিয়ে এসে সেটাকে নতুনভাবে আবার নতুন মোড়কে তা দিয়েই চর্চা করছে। তো এই জায়গায় কোথাও না কোথাও কি কংগ্রেস পিছিয়ে থাকবে না, মানে প্রচার মুখী যদি সে না হতে পারে সেই ক্ষেত্রে? না, আমি তো প্রচারমুখী না, আমি আমার ব্যক্তিগত কথাই বললাম। আমি ইউজ করি না বলেছি, আমি দেখি না বলিনি, কিন্তু আমি খবর সময়কে ফলো করি এবং দেখতে হয় আমাকে। আজকে সোশ্যাল মিডিয়ায় খবরটা না দেখলে কোথার থেকে পাবো সেটা না, আমি বলছি আমি ইউজ করি না। আমি আমার প্রচারে এখনও সোশ্যাল মিডিয়া প্রচার যে করতে হয়নি, কারণ আমার মনে হয় আমার ওয়ার্ডে আমি আমার প্রতিটা লোকের বাড়িতে যাব, সাথে থাকবো, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, যে সাথে থাকবো, বিপদ হলে পাশে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের, ওটা টিভি দিয়ে, হ্যাঁ পুরনো ধাঁচে টিভিতে, টিভি দিয়ে, এটা আমি একদম আমার ব্যক্তিগত বললাম। সোশ্যাল মিডিয়ায় এখন বাচ্চারা থাকছে, সোশ্যাল মিডিয়ায় এখন সব সময়ের জন্য যারা থাকছে তাদেরকে দেখা করতে গেলে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকেও আসতে হবে, এবং এসেছে। কংগ্রেসও খুব জোর দিয়ে এসেছে, যার জন্য আজকে জয়রাম রামের, সুপ্রিয়া স্টিনের না এত ফেমাস, ঘরের ঘরে নাম হয়ে গেছে সবার কাছে। পাওয়ান খেরাকে নিয়ে সবাই আলোচনা করছে হেমন্ত বিশ্ব শর্মার ওই ম্যাডামের 3টে পাসপোর্ট বলার পরে। তো এটা এখন তো সোশ্যাল মিডিয়ার উপর দিয়েই সবটা চলছে, এবং সেটাতে আমরাও ফলো করি। কিন্তু আমাদের মনে হয়েছে যে আমি ফোনে বা হোয়াটসঅ্যাপে একটা কেউ বিপদে পড়লে তার সাথে কন্ট্যাক্ট করার থেকে সশরীরে যাওয়াটা ভালো, এবং সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি আজ অবধি। আমি এইভাবে বলতে চাইছিলাম, আমি এটা বলতে চাইনি যে সোশ্যাল মিডিয়াকে দূরে ঠেলে দাও, আমি করি না। আমার মনে হয়েছে কারোর বিপদ হলে তাকে ফোনে কথা না বলে সামনে গিয়ে দাঁড়ানো, যে তোমার কোনো অসুবিধা হলে আমার জানি, এইটুকু ব্যাস। এটাই ডিফারেন্স। তো মানে সোশ্যাল মিডিয়ায় আসছে, কংগ্রেসও আসছে এবং তারা এসে গেছে। তো এবারের নির্বাচনটা যদি বলা যায়, 26-এর নির্বাচনটা কিন্তু একটা অন্য মাত্রা হয়তো আনবে, কারণ সাধারণ মানুষ কি ভাবছে, তারা ভোট ব্যাংকে কতটা কি প্রয়োগ করবে, এখানে ভেদাভেদের রাজনীতির জয় হবে না অন্য আরও কিছুর উত্থান হবে, এটা অবশ্যই সময় বলবে। তো এবারে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রয়েছেন অলোক ধারা, তিনি রয়েছেন, তিনি আইনজীবীও রয়েছেন, এবং তিনি দীর্ঘদিন থেকে শিলিগুড়ির অনেক পরিচিত মুখও তিনি। তো তাকে নিয়ে কি মনে হচ্ছে, কতটা আশাবাদী রয়েছে তুমি? দেখো, দুটো দল যে বাইনারিটা সেট করেছেন, এমপি বলছে আমি গুন্ডা, আর টিএমসি বলছে আমি কেজিএফ নিয়ে ঘুরি। এই যে ডিফারেন্স দুটো দলের, কোনো এপিট আর ওপিট, এই দুটোকে আলাদা করে কাউকে যদি ভাবতে হয় তাহলে কংগ্রেসকেই ভাবতে হবে, ঠিক আছে। আমি অন্য কোনো দলকে ছোট না করে বলছি, কারণ কংগ্রেস যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতবর্ষে এত বছর ধরে দেখিয়ে এসছে,
কংগ্রেসের যে উন্নয়নের কথা বলেছে, বিধান রায় যা করে গেছিল সেটা নিয়ে আজও যে আলোচনা চলছে, বিধান রায়ের বাংলা চাই আমরা বলেছি। তো এই বিধান রায়ের সল্টলেক সিটি থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব কিছুতে যে অবদান কংগ্রেস রেখে গেছে, আজও তো কেউ পারল না। আজও 34 বছর বামেরা থেকেছে, তারপরে 15 বছর টিএমসি থাকলো, কিন্তু ওরকম একটা তো নিদর্শন দেখাতে পারবে না যে ওই যে দেখো ওটা আমরা করেছি, যেটা বিধান রায়ের সময় বিধান রায় এত বছর ভেবে করেছিল। আজ আমি এই রিসেন্টলি তারাতলা দিয়ে আসছিলাম, IIM 68 সালের ব্যাচ, কি মানে ভাবতে কিরম লাগে যে অত বড় একটা, যেখানে জঙ্গল ওইখানে, তখন সেখানে একটা অত বড় ক্যাম্পাস তৈরি করেছে। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। তো এই যে ঘটনাগুলো, এই দূরদর্শিতা, এই যে পুরো ব্যাপারটা, যেখান থেকে ইন্দিরা নই পড়ে বেরিয়েছে IIM জোকা থেকে, অমুক থেকে, যে বিধান রায়ের তৈরি করা এত বড় করে লেখা ছিল, আমি গেছিলাম সেখানে, তো দেখছিলাম যে এই জিনিস তো ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আর কেউ দিতে পারলো না, তো কংগ্রেস ছাড়া পারবে না, তো কংগ্রেসকে প্রয়োজন, কংগ্রেসকে আনতে হবে। এইবারই আমি পাওয়ারে আসবো এই ক্লেমটা করব না, ওটা অসুবিধে হবে, কিন্তু ঘুরতে শুরু করেছে হাওয়া, এবার না হোক পরের বার আমরা পাওয়ারে আসবই এবং বাংলাকে গড়বই করব। যেখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের মানে সবথেকে এখন যদি বলি চর্চার বিষয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, আবার বিজেপির যিনি প্রার্থী রয়েছেন, তিনি একদম খোলা চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিচ্ছেন যে তিনি জিতবেনই, এবং তিনি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ ছুড়েছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় গৌতম দেবকে জেতানোর প্রসঙ্গ তিনি এনেছিলেন তরাই স্কুলের মাঠে। তো এই যে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ছে, এবং তারা তাদের চ্যালেঞ্জ দেখে মনে হচ্ছে যে তারা ইতিমধ্যেই নির্বাচন জিতে গিয়েছেন, এরকম একটা ভাবনা মনে হচ্ছে। তো কি বল, এই রাজনীতিটা কীরকম রাজনীতি? মানে এই রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমাদের প্রার্থী কেউ কাউকে চ্যালেঞ্জ করেনি কোনো সময়ের জন্য, আমরা এই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা এই যে বললাম, একবার KGF, একবার আমি গুন্ডা, এই কথা বলে রাজনীতি করি না। আমাদের প্রার্থী পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে, নিঃসন্দেহে অন্যরাও পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, মার্জিতভাবে লোকের কাছে ভোট চাইবে, লোকে ভোট দিলে আমরা তাদের পাশে থেকে তাদের উপকার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। তার বাইরে ওরা যেভাবে বলছে, যেভাবে বিজেপি বলছে বা টিএমসি বলছে, আমি তো দুটো কথাতেই শেষ করে দিচ্ছি, যে বিজেপির MP এসে বলছে আমি গুন্ডা, আর আপনারাই খবরের কাগজ বা মিডিয়ায় দেখাচ্ছেন যে KGF বলে একটা টিম হয়েছে, যেটা নাকি টিএমসির পৃষ্ঠপোষকতায়। তো এ দুটোকে কেউ, সাধারণ মানুষের পছন্দ হবে? আপনার বাড়ির সামনে মারামারি হলে কোনো গুন্ডা এসে দাঁড়িয়ে থাকলে আপনিও বাড়ির থেকে বেরোতে অস্বস্তি পাবেন। তো ন্যাচারালি কেউ চায় না এটা, আর ওরা ওইভাবেই অভ্যস্ত। তো আমরা ওদেরকে ওদের মতন থাকতে দিন, আমরা আমাদের মতন থাকবো। যেদিন লোক আমাদেরকে সাথে আসবে, সেদিন আমরা তাদের জন্য ডিফারেন্সটা বুঝে যাবে, এবং লোক বুঝতে শুরু করেছে বলেই আমরা বিশ্বাস করছি, তাই আজকে 294টাতে আমরা প্রার্থী দিয়েছি। তো এই যে প্রার্থীর দেওয়া এবং প্রচারে নিশ্চয়ই যাচ্ছ তুমি এখন, তো সাধারণ মানুষ বা শহরের নাগরিক, যদি বলি যে এবার তুমি ধরে নাও যে তুমি কোনো দলকে তুমি রিপ্রেজেন্ট করছো না, বা তুমি কোনো দলের হয়ে যাচ্ছ না, একজন সাধারণ নাগরিক হয়ে যখন শহরেরই সাধারণ নাগরিকদের কাছে পৌঁছচ্ছ, তাদের কাছ থেকে কীরকম ফিডব্যাক, মানে তারা কি বলছে এই যে শহরের যে রাজনীতির এই মুহূর্তে যে রং, বা শহরের রাজনীতির যে এই মুহূর্তে যেই দিকে এগোচ্ছে, সেটাকে তারা কিভাবে দেখছে? শহরের রাজনীতিটা তো একটু খারাপ পর্যায়ে চলে গেছে। শিলিগুড়ির যে ফেব্রিকটা ছিল, সেটা আমরা এখন আশঙ্কা করছি সেটা যাতে নষ্ট না হয়ে যায়। শিলিগুড়িতে আমরা সবাই পলিটিক্যালি কোনো ভেদাভেদ ছিল না, ভোটের সময় ভোট করতাম, যা 2-4টে কথা বলার বলতাম, কিন্তু তারপরে সবাই একসাথে আড্ডাও মারতে পারতাম, গল্পও করতে পারতাম, সেটাই রাখতে চাই। এটা শুরু দেখলাম আমি হোলির দিন খুব একসাথে করলো সবাই, কিন্তু পরে দেখছি আবার যেন নোংরামিটা বেড়ে গেছে। কেউ ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, কেউ ব্যানার ছিঁড়ে দিচ্ছে। এগুলোতে কোনো শহর কোনো সময় খুশি হয় বলে আমরা তো দেখতে পাচ্ছি, মনে করি না। শহর আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে, অনেস্টলি স্পিকিং। বাইরে থেকে লোক এসেও বলছে এটা কংগ্রেসের অনেক দিন আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কংগ্রেস এতদিন এর সাথে ওর সাথে গিয়ে, যাদের ক্রেডিবিলিটি কম তাদের সাথে গিয়ে আজকে নিজের ক্ষমতা নষ্ট করেছে। কংগ্রেস যদি একা লড়তো তাহলে অনেক দিন আগে থেকেই আমরা কংগ্রেসের সাথেই থাকতাম। এটা যদি কোনো সিগন্যাল হয় তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে, এবং লোকেও বুঝতে পেরে গেছে যে ওদের যে মক ফাইটটা সব এক জায়গায় এক হয়ে গিয়ে, এটা সাধারণ লোক এখন বোঝে।
তো যদি বলা যায় সাধারণ মানুষের মধ্যে আরও একটা প্রশ্ন অবশ্যই রয়েছে যে কংগ্রেসের মুখ, আমরা যদি বলি কংগ্রেসের মুখ সেইভাবে সাংগঠনিকভাবেও সেইভাবে চোখে পড়ে না, বা তারা হয়তো প্রচারের আলোতে সেইভাবে নেই। তো সেই জায়গায় সাধারণ মানুষ কি একবারও ভাবছেন যে কংগ্রেসের মুখ তো নেই, তারা কাকে দেবেন ভোট, এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তো তুমি কি মনে করছো যে কংগ্রেসের মুখ কোথায় রয়েছে, কোথায় উঠছে? না, বা আমি যাদের দুজনকে চিনি তার মধ্যে টিএমসির ক্যান্ডিডেট অনেক সিনিয়র আমাদের থেকে। টিএমসির ক্যান্ডিডেট ছাত্র রাজনীতি থেকে দেখেছি আমরা, কিন্তু শঙ্কর কিন্তু আমাদের জুনিয়র। গৌতম দা যেমন সিনিয়র, শঙ্কর কিন্তু আমাদের জুনিয়র। তা শঙ্কর কিন্তু মুখ ছিল না দলে কোনো সময়ের জন্য। শঙ্কর কিন্তু কাউন্সিলরও রাখতে পারেনি, অথচ ও তো জিতেছে। তো লোক যখন কাউকে ভোট দেবে ঠিক করে নেয়, তখন মুখ বলে কিছু দেখা হয় না ওভাবে। যখন ভোট দেবে বলে ঠিক করে নিয়েছে, তখন আমরা আশা করছি কংগ্রেস এবার ভোটটা পাবে। সেদিন শঙ্করের যা স্টেটাস ছিল, একটা কাউন্সিলরও পরে রাখতে পারছিল না, এরকম জায়গা থেকে গৌতম দা নয়, সিনিয়র পলিটিশিয়ান ছিলেন, অনেক পুরনো দিন থেকে করে এসছে, ছাত্র রাজনীতি থেকে, যুব কংগ্রেস থেকে করে আসা, টিএমসিতে পরে জয়েন করেছে। কিন্তু শঙ্কর তো আমাদের থেকেও জুনিয়র, বলছি তো, কাজে শঙ্করের সেরকম ফেস যে ভীষণ সবাই চেনে তা না। ও ছাত্র রাজনীতি করেছে, ও ডিওয়াইএফআই করেছে, তারপরে গিয়ে বিজেপিতে জয়েন করেছে। তো শঙ্কর জিতেছিল, এবং জিতেছিল মানে ভালোভাবে জিতেছিল। তো সেই ঘটনা আবার ঘটবে না, অলোকধারা জিতবে না, এটা কে বলল? লোক যখন ঠিক করবে ভোট দেব, তখন 2011-তে আমরা দেখেছি, তার আগে শুনেছি 77-এ নাকি এরকম হয়েছিল। আবার এবার হবে, 26-এ হবে, এটা দেখা যাক এরকম কিছু হয় কিনা, সুনামি আসে কিনা। তখনও তো কেউ মুখ ছিল না। জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্যের কাছে তখন মমতা ব্যানার্জি মুখ ছিল না, তাই না? জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য অনেক বড় ব্যাপার ছিল সেই মুহূর্তে। তারপরে আজকে সবাই প্যারালাল হয়ে গেছে। তো জিতে গেলে একবার সবাই প্যারালাল হয়ে যাবে। মুখ তখনই তৈরি হয় যখন জিতে যায় লোকে, তার আগে মুখ তৈরি করা যায় না। কিন্তু একটা জিনিস একটু ভাবনার মধ্যেও রয়েছে, চা ঠান্ডা হয়ে যাবে দাদা, চা নিতেই পারো। আমরাও কিন্তু চায়ের চর্চাতেই রয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আমাদের চর্চা কিন্তু এগিয়ে চলেছে। এই বিষয়টার মধ্যে মুখ অবশ্যই ফ্যাক্টর হচ্ছে না, এটা তোমার একদম মতামত। কিন্তু যাকে দেওয়া হবে বা যিনি ভোট পাবেন বা যেই দলকে ভোট দেওয়া হবে, তারা কতটা ক্ষমতায় থেকে কাজ করতে পারবে, এই প্রশ্নটা বারংবার চলে আসে। কারণ যেখানে শহরের বিদায়ী বিধায়ক তিনি বারবার বলেছেন যে শহরের কাজ তিনি করতে পারেননি, তার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, তার টাকা ফিরে গিয়েছে, কাজ করতে দেয়নি বর্তমান বোর্ড অর্থাৎ তৃণমূল কংগ্রেস। অপরদিকে বামেরাও কিন্তু সবসময় এর আগেও বলেছেন যে ক্ষমতায় না থাকার কারণে তারা মানে টাকা নিয়ে আসতে পারেননি বা তারা কাজ করতে পারেননি। তো এই বিষয়গুলো তো কংগ্রেসের ক্ষেত্রেও সমানভাবেই প্রযোজ্য হবে, যেহেতু এখনও পর্যন্ত কংগ্রেস শূন্যতে রয়েছে এবং সেই শূন্য থেকে আসার সম্ভাবনা দেখছে কংগ্রেস। তো কি বলবে তুমি এই ব্যাপারে? না, কাজ করতে পারা যায় না। আমি একা কাউন্সিলর হয়ে কাজ করে দেখিয়ে দিয়েছি ওয়ার্ডে। আমার ওয়ার্ডে মনে হয় না কোনো খুব একটা লোকের কাছ থেকে কমপ্লেন পাওয়া যাবে, এবং সেটা কর্পোরেশন থেকেই দিয়েছে বা কর্পোরেশন থেকেই নিয়ে এসেছি। যেটা মেয়রের ওয়ার্ডে হয়েছে, যেটা ডেপুটি মেয়রের ওয়ার্ডে হয়েছে, সেই রকম আমার নিড বেস তো বটেই। 14টা ওয়ার্ডের সাথে আমাদের ওয়ার্ডগুলোর তুলনা হয় না, ওখানে অনেক বেশি প্রয়োজন। Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong. তো আমাদের ওয়ার্ডে কিন্তু আমরা কাজ করেছি। তো কাজ করতে চাইলে কাজ করতে গিয়ে বাধা দেয়, এটা আমি মানি না। আর শঙ্করের কাছে বা বিজেপির কাছে যদি এটা ব্যাপার হয়ে থাকতো, তাহলে ও তখন বলেনি কেন যে আমাকে কাজ করতে দিচ্ছে না। আমরা তো সবাই খুব নিজেদের মধ্যে নিজেদের সম্পর্ক ভালো, তো এসে আমাদেরও বলতে পারতো যে তোর ওয়ার্ডে একটা জিনিস দিতে চাচ্ছি, দেখ মেয়র দিতে দিচ্ছে না। সেরকম কিছু তখন শুনিনি ভোট আসার আগে। আবার এরাও তাই, যে শঙ্কর কাজ করছে না সেটা তখন বলেনি। যখন শঙ্করের কাছে ক্ষমতা ছিল, পয়সাগুলো দেওয়ার ক্ষমতা ছিল, ফান্ডগুলো দেওয়ার ক্ষমতা ছিল, তখন তো শঙ্করের কাছে কেউ গেছে বলে আমি শুনিনি, শঙ্করকে বলেনি। আজ শঙ্কর কাজ করছে বা করতে পারেনি বলে প্রচার করছে। তো এই বাইনারি পলিটিক্সটা না সবসময়ের জন্যই কেমন যেন মক ফাইটের মতন হয়ে গেছে। এর মতন বলছে, ও ওর মতন করছে, এবং দুজনেই জানে কে কী বলবে, সেটাও বসে ঠিক করেছে কিনা আমি জানি না। তো ন্যাচারালি আমাদের ওর মধ্যে নেই, কাজ করতে হবে। কাজ না করলে আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি কি দিয়ে যাচ্ছি এটা দেখতে হবে।
সেই কথা ভেবে সবাইকে কাজ করতে হবে। শঙ্করও যে বাহানা বানাচ্ছে বা এরাও যে অ্যালিগেশন লাগাচ্ছে, দুটোর একটাকেও আমার কাছে অ্যাকসেপ্টেড না, কারণ আলটিমেটলি লস করেছে শিলিগুড়ির সাধারণ মানুষ। এই দুজন মারামারি করছে, কিন্তু লস করেছে সাধারণ মানুষ, যে শিলিগুড়িটার উন্নতি হলো না। শিলিগুড়িটার উন্নতি কে আটকেছে, কে দেয়নি, কে দিয়েছে, কে নেয়নি, এটা না জেনে আমার জানা উচিত ছিল যে আমার এমএলএ ফান্ডের টাকা কি হয়েছে সেটা বলতে পারছে না। এটা মেয়রেরও বলা উচিত ছিল যে আমাদের শহর থেকেই তো কেউ যে দলেরই হোক এমএলএ হয়েছে, এমপি হয়েছে, তার ফান্ডের টাকায় কি হয়েছে। আমি দেখেছি চোপড়াতে একবার রাজু বিস্তাকে জিজ্ঞেস করার জন্য উনি মাথা গরম করে ফেললেন। আরে জিজ্ঞেস করবে না, ভোট দিয়েছে তুমি ভোট নিয়ে দিল্লিতে বসে আছো, সুযোগ সুবিধা নিচ্ছ, আর সাধারণ লোক, মাটির লোকটা জিজ্ঞেস করলে তোমার মাথা গরম হয়ে যাবে, তা তো হতে পারে না। তো এই জনপ্রতিনিধিদের এই জিনিসগুলো মনে হয় আমাদের কাছে, আমাকে তো সবসময়ের জন্যই বকাবকি করার লোকজন আমরা অ্যাকসেপ্টও করি, করারও চেষ্টা করি। তো এই অ্যাকসেপ্টেন্সটাও থাকতে হবে, আর মিথ্যে এসব বলার কোনো যুক্তি নেই। কারণ ভোটের আগে দিল না আর করেনি এটা বলে লাভ নেই, আগে বলা উচিত ছিল যখন সময় ছিল। শিলিগুড়ির রাজনীতি যে কোন দিকে যাচ্ছে কি মনে হচ্ছে? আমি বিশ্বাস করি শিলিগুড়ির রাজনীতির যে ফ্যাব্রিক আমরা নিয়ে চলি সেটা কেউ ভাঙতে পারবে না, এটা আমার বিশ্বাস। যদি কোনো কারণে যেরকমভাবে আমি গুন্ডা, আমি কেজিএফ এটা বলা হচ্ছে, সেগুলো যেন উঠে না দাঁড়াতে পারে, এটাই আমার সাধারণ মানুষের কাছে অ্যাপিল থাকবে, যে শিলিগুড়িটা যেন শিলিগুড়িই থাকে। শিলিগুড়িটা যেন কোনো সময়ের জন্যে অন্য রাজ্যের সাথে, অন্য দলে বা শহরের সাথে তুলনা না হয়, যেখানে রাজনৈতিক মারামারিটা সব থেকে বেশি। অন্য রাজনীতি করলে এই রাজনীতির লোকের সাথে কথা বলা যাবে না, এগুলো শিলিগুড়ি কোনোদিনও মানেনি। আমি আশা করব জনসাধারণ সেইভাবেই ভোট দেবে, সেটা ভেবেই ভোট দেবে যে শিলিগুড়ির এই ফেব্রিককে আমরা নষ্ট করতে দেবো না, আমরা কিছুতেই শিলিগুড়িকে শিলিগুড়ির বাইরে যেতে দেবো। এটা একটা খুব ভালো কথা তুমি বললে, যে শিলিগুড়ি যেন শিলিগুড়ির বাইরে না যায়। এটা সত্যি, মানে এটা একটা বড় বার্তা। বাংলার রাজনীতি যদি বলা যায়, বাংলার রাজনীতি এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে বলে তুমি মনে করছো? একটা বাইনারি পলিটিক্স তো চলেছে, দুর্ভাগ্যবশত মিডিয়াও সেটাকেই হাইলাইট করেছে, যে হয় তৃণমূল নয় বিজেপি, থার্ড কেউ নেই। তো সেখানে একটা প্রচারের আমাদেরকে রাস্তায় নেমে প্রচার করতে হচ্ছে। আমাদেরকে কোনো মিডিয়া দিয়ে ঘরে যাওয়া যায়নি, ড্রয়িং রুমে, বেডরুমে আমরা যেতে পারিনি, কারণ ওখান থেকে আসতে হতো। সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ হয়েছি, কিন্তু সে মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা জায়গাই পাইনি। আপনি দেখবেন ম্যানিফেস্টো আমাদের এত ভালো ম্যানিফেস্টো হয়েছে, চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ম্যানিফেস্টো এবার সব থেকে ভালো ম্যানিফেস্টো, কিন্তু খবর কতখানি পেয়েছি আমরা? 2 লাইন, 4 লাইন, 6 লাইন। তো এই যে আমাদের সাথে এখনও যে বিভেদটা চলছে, এটা যদি এই বিভেদ কি সংবাদ মাধ্যমও কি এই বিভেদের সবে মেইন স্ট্রিম মিডিয়াতেই, আমরা তো, আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে, আমি দেখাতে পারি আপনাকে ম্যানিফেস্টোটা কি, কিন্তু আপনি যদি প্রিন্ট মিডিয়া দেখেন তাহলে কালকে খুঁজে পাবেন না। আমি দেখতে চাইছিলাম কালকে যে কোথায় কতখানি হয়েছে। একটা পেপারে দেখলাম 3rd পেজে বেশ কিছুটা লিখেছে, কিন্তু সেটা 3rd পেজ। ম্যানিফেস্টো লোকের কাছে বার্তাটা তো পৌঁছাতে হবে যে আমরা কি করব, সেটা পৌঁছানোর জরিয়াটাও কমে গেছে, কারণ এদের দুজনকে নিয়েই মারামারিটা সব থেকে বেশি চলছে। তো বাংলায় এবার আমরা লোকের কাছে যাচ্ছি, সাধারণ লোকের সাথে থাকছি, সাধারণ লোকের পাশে যাচ্ছি, সাধারণ লোককে বলছি এটা আমাদের ম্যানিফেস্টো, এটা আমরা করব, এই আমাদের কাজ হবে, আপনারা আমাদের ভোট দিন। এটার রেজাল্ট 2004 পরেই বোঝা যাবে যে আমাদেরকে লোকে কতখানি অ্যাকসেপ্ট করলো। টিভি মিডিয়ায় আমাদেরকে দেখতে পাওয়া যাবে না, আমাদেরকে দেবে না, ঠিক আছে? তো ন্যাচারালি আমরা ওটা নিয়ে ভাবি না। লোকসভায় রাহুল গান্ধীকে দেয় না, তো আমরা এখানে কি আছি, যেটা সরকারি মিডিয়া সেখানেও ওরকমভাবে করছে। তো কাজেই এলওপি বললে দেখবেন ফাট করে স্পিকারকে দেখাতে শুরু করে, এলওপির মুখ দেখায় না। তো এই জিনিসগুলো তো চলছে, এগুলো আগে 2014 আগে আমরা এগুলো ভাবিওনি কোনো সময়ের জন্য, চলছে। তো এরপরে মনে হচ্ছে আমরা এবার যে সাড়া পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা তো এক্সপেক্টেড ভালো সিট পাবো, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে কংগ্রেসের জাগরণ শুরু হবে এখান থেকে। কংগ্রেস উঠে দাঁড়াবেই 26-এর ইলেকশন থেকে, এবং এটা এআইসিসিরও বার্তা, এটা রাহুল গান্ধীর বার্তা, যে আমরা আগে লড়ে ভোট পার্সেন্টেজ বাড়াই, তারপরে আমরা পুরো ফোকাস দিয়ে দলে আসব। এবং যদি আমাদের টার্গেট অনুযায়ী আমরা বলি না সব কিছু, যদি আমরা নিয়ে যেতে পারি পার্সেন্টেজটাকে, তাহলে নেক্সট ইয়ার আমরা
ক্ষমতায় আসার জন্যই লড়বো। পরের বার, নেক্সট ইয়ার তো বলা উচিত না, পরের বার আমরা ক্ষমতায় আসার জন্যই লড়বো। আর আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে রাজনীতি কোন দিকে যাচ্ছে, কংগ্রেস সেখানে নিজেকে কোথায় পাচ্ছে। আমরা বলে দেবো কংগ্রেস পাওয়ারে পাচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদাকে। এবং অনেক চর্চায় অনেক বিষয় উঠে আসলো, শিলিগুড়ির কথা উঠে আসলো, শুধু শিলিগুড়ি নয়, বাংলার সমগ্র বাংলার কথা উঠে আসলো। তো কোন দিকে যাচ্ছে কংগ্রেসের এই সময়টা, যেই সময় বা যদি বলা যায় দুঃসময়টা, সেই দুঃসময় কাটিয়ে তারা উঠবেন এবং এমনটাই তারা আশা প্রকাশ করেছেন। এবং তাদের এই আশা সাধারণ মানুষ কতটা তারা ফল দিচ্ছে বা তাদের ভোট ব্যাংকে কি তারা ফলাফল দিচ্ছে সেটা তো সময়ের অপেক্ষা। তবে অসংখ্য ধন্যবাদ আবারও বলবো দাদা তোমাকে, এবং আমরাও চেষ্টা করলাম প্রতিটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। এবং আপনারা কি বলছেন এই বিষয়ে, আপনাদেরও যদি কোনো জরুরি মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের মতামত বিভাগে জানাতে পারবেন। তো আমি সৌমি, আমার সহযোগী মিঠু আবারও হাজির থাকবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।